এখন আমরা সেই অর্থাৎ আমরা স্থিতিবিদ্যাতে ছিলাম, স্থিতিবিদ্যা আমরা 8A তে ছিলাম। তো আজকে আমরা লম্বাংশ উপপাদ্য সংক্রান্ত একটা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়েছি, যে অঙ্কটা কিন্তু খুবই প্রয়োজন আর কি। তো এইটা স্যার অসীম কুমার সাহা উনার বইয়ের 8A তে 4 এর 7 নম্বরে আছে এই অঙ্কটা। তো কোন সুষম ষড়ভুজের একটি কৌণিক বিন্দু হতে, এখানে একটা সুষম ষড়ভুজ বলেছে। তো একটি সুষম ষড়ভুজের একটি কৌণিক বিন্দু হতে 1, 2, 3, 4 ও 5 মানের বলগুলি যথাক্রমে অপর কৌণিক বিন্দুগুলোর দিকে ক্রিয়ারত আছে। এখানে 5টা বলের কথা বলেছে, 1, 2, 3, 4, 5, 5টা বল কি করছে, কোন একটা ষড়ভুজের একটা কৌণিক বিন্দু হতে অন্য কৌণিক বিন্দুতে কি হচ্ছে, ক্রিয়া রেখা বরাবর ক্রিয়ারত আছে, কৌণিক বিন্দুগুলোর দিকে ক্রিয়ারত আছে। তো বলগুলোর লব্ধির মানও নির্ণয় করো। তাহলে এখানে অনেক বলের কথা বলেছে, দুইটা বল হলো আমরা সাধারণত সূত্র ইউজ করি, ঠিক আছে। সো এখানে যেহেতু অনেকগুলো বল কাজ করছে, তাহলে আমাদের এখানে লম্বাংশ উপপাদ্য আমরা ব্যবহার করব। তো লম্বাংশ উপপাদ্য ব্যবহার করার আগে এখানে একটা সুষম ষড়ভুজের কথা বলেছে। তো সুষম ষড়ভুজটা খুব সুন্দর করে কিন্তু আঁকা যায়। দেখেন সেই সুন্দর করে কিভাবে আঁকা যায় একটু দেখাই। সেটা হচ্ছে আপনাদের পেন্সিল কম্পাস আছে না, পেন্সিল কম্পাস দিয়ে খুব সুন্দর করে একটা ষড়ভুজ আঁকা যায়। কেন আমি আঁকছি সেটা একটু দেখি, ষড়ভুজটা একটু আঁকি। আমি একটা বৃত্ত তৈরি করেছি, এবার সেম ব্যাসার্ধের সমান করে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে কোনো একটা ওই একই ব্যাসার্ধের সমান করে আমি এখানে একটা আর্ক দিব, ঠিক আছে। কতগুলো এখানে একই ব্যাসার্ধ নিয়ে কতগুলো আর্ক দিব, যে বৃত্তটা যে ব্যাসার্ধে এঁকেছি সেই ব্যাসার্ধ নিয়ে, ঠিক আছে। দেখছেন এখানে কিন্তু 6টা বাহু হয়ে গেছে। দেখেন কিভাবে আমি 6টা বাহু পেয়ে গেছি। দেখেন সেটা হচ্ছে এখানে একটা বাহু পেয়েছি, এই একটা ওই যে দাগ বরাবর দিয়েছিলাম আমরা সেটা। এখানে আরেকটা বাহু পেয়ে গেছি 2টা, এ হচ্ছে 3টা, দেন 4টা, 5টা, এরপরে 6টা, এরপরে 6টা, ঠিক আছে। সো আমি যদি এইটা এগুলো মুছে ফেলি তাহলে আমরা 6টা বাহু কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এইটা একটা সুষম কিন্তু একটা ষড়ভুজ হয়ে গেছে। তো এই সুষম ষড়ভুজের কিভাবে একটা বৃত্ত থেকে একটা সুষম ষড়ভুজ আঁকা যায় সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, তো একটি সুষম ষড়ভুজের একটি কৌণিক বিন্দু হতে 1, 2, 3 মানের 5টি বল। তাহলে ধরে নিচ্ছি কৌণিক বিন্দুগুলো সেটা হচ্ছে, মনে করেন এখানে A, B, C, D, E আরটা হচ্ছে F, 4টা কৌণিক বিন্দু এখানে আমরা দেখতে 6টা কৌণিক বিন্দু। কিন্তু একটা কৌণিক বিন্দু থেকে যখন যাবে তাহলে আর রয়ে গেছে কয়টা কৌণিক বিন্দু, 5টা কৌণিক বিন্দু। কয়টা বল কাজ করতেছে, 5টা বল। তাহলে আমি ধরে নিচ্ছি এই একটা বিন্দু থেকে অন্যান্য সব বিন্দুগুলো যেহেতু কাজ করতেছে ক্রিয়া কৌণিক বিন্দু বরাবর ক্রিয়ারত আছে, তাহলে ধরে নিচ্ছি A বিন্দু থেকে 1 মানের একটা বল B কৌণিক বিন্দুর দিকে, আরেকটা হচ্ছে তো ধরে নিচ্ছি A থেকে একটা কৌণিক বিন্দু থেকে অন্য কৌণিক বিন্দু A থেকে B এর দিকে 1 এবং A থেকে C এর দিকে 2 এবং A থেকে D কৌণিক বিন্দুর দিকে আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে 3। A থেকে E কৌণিক বিন্দুতে আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে 4 মানের বল, আরটা হচ্ছে 5 মানের বল A থেকে F বিন্দুতে ক্রিয়ারত আছে। তাহলে 1, 2, 3, 4 মানের বলগুলি যথাক্রমে অপর কৌণিক বিন্দুগুলির দিকে, 5টা বলের কথা এখানে বলছে, অপর কৌণিক বিন্দুগুলির দিকে ক্রিয়ারত আছে। তাহলে যে কোনো একটা কৌণিক বিন্দু থেকে ষড়ভুজের একটা কৌণিক বিন্দু, যে কোনো একটা কৌণিক বিন্দু আমি নিলাম A বিন্দু থেকে অপর কৌণিক বিন্দুর দিকে টোটাল 5টা বল ক্রিয়ারত আছে।
তো আমাকে বলগুলো লব্ধি এবং দিক বের করতে বলেছে। তো যেহেতু এখানে একটা কিন্তু অনেকগুলো বল ক্রিয়া করতেছে, তাহলে আমরা বুঝতে পেরেছি যে কি, যে এখানে বলের লম্বাংশ উপপাদ্য আমাকে ব্যবহার করতে হবে। এখন ধরে নিচ্ছি লব্ধিটা যে কোনো একটা দিকে কি করছে, একটা রেফারেন্স লাইন। তাহলে রেফারেন্স লাইনটা আমি ধরে নিচ্ছি এটা, সেটা হচ্ছে এবি বরাবর, এবি বরাবর, অর্থাৎ আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ও এক্স বা এক্স ধরে নিতে পারি, কারণ আণবিক বরাবর আমি একটা রেফারেন্স লাইন নিলাম, সেটা হচ্ছে এক্স। তাহলে আমাদের একটা কি লাগবে, লম্বাংশ উপপাদ্য ব্যবহার করতে একটা আণবিক লাইন আর একটা উলম্ব লাইন, যেটা রেফারেন্সে আমরা কি করি, লম্বাংশ উপপাদ্য আমরা ব্যবহার করি। তো আমি ধরে নিচ্ছি এবি বলটা এক্স রেখা বরাবর আনুভূমিক ভাবে কি করতেছে, এবি বরাবর সাথে cos 0 ডিগ্রি কোণ তৈরি করতেছে, এবং কি সবগুলো এখানে কোন লাইন বরাবর, এবি বরাবর ক্লিয়ার করে, এবি এর সাপেক্ষে প্রত্যেকটা বলের কোণগুলো আমরা মেজারমেন্ট করব আর কি, ঠিক আছে। তো ধরে নিচ্ছি লব্ধি বল এক্স আণবিক রেখার সাথে থিটা কোণ তৈরি করেছে। আমি ধরে নিচ্ছি লব্ধি এক্স রেখার সাথে কি কোণ তৈরি করেছে, থিটা কোণ তৈরি করেছে। আচ্ছা, এখন থিটা কোণ যদি তৈরি করে, আমাকে এখন এখান থেকে এটা এবি না হয় 0 ডিগ্রি কোণ তৈরি করছে, আমি যদি এখন ধরি যে আর cos থিটা, ধরি লব্ধি বল যে কোনো একদিকে আছে, মনে করেন এইটা একটা লব্ধি বল, এই হচ্ছে লব্ধি বল, সবগুলো লব্ধি বল এদিক দিয়ে করতেছে ধরে নিছি, এবং সেটা এক্স রেখার সাথে বা এবি বলের সাথে থিটা কোণ তৈরি করেছে। তাহলে আর cos থিটা, আমি একবার আণবিক উপাংশ নিব আর একবার লম্ব উপাংশ নিব। তাহলে লব্ধির আনুভূমিক উপাংশ সমান হচ্ছে অন্য বলগুলোর আণবিক উপাংশের যোগফলের সমষ্টি, অর্থাৎ যোগফলের সমান। তাহলে আর cos থিটা সমান আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে আমি এখন আণবিক বরাবর লব্ধি বলের লম্ব উপাংশ নিচ্ছি আর কি। তো আণবিক বরাবর লম্ব উপাংশ হচ্ছে আর cos থিটা সমান আর cos এ বলটা এর সাথে কি তৈরি করেছে, 0 ডিগ্রি কোণ তৈরি করেছে, ঠিক আছে। তো 1 cos 0 ডিগ্রি, ঠিক আছে, প্লাস তারপর হচ্ছে 2 বলটা, ঠিক আছে, 2 বলটা এবি রেখার সাথে কি করেছে, cos কত ডিগ্রি কোণ তৈরি করেছে। এটাই হচ্ছে এখন আমার কাছে বিষয়, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন আমরা ছোটবেলায় থেকে জানতাম যে কি জানি, যে n সংখ্যক বহুভুজের প্রত্যেকটা কৌণিক বিন্দুতে তাদের মান কত, ঠিক আছে। সুষম n সংখ্যক ভুজের কৌণিক বিন্দুতে কোণের মান কত, ঠিক আছে, অর্থাৎ সুষম বহুভুজের প্রত্যেকটি কোণের মান কত, সেটা আমরা আশা করি আগে দেখে আসছি। সেটা কি, সেটা হচ্ছে একটা ফর্মুলা আছে, ফর্মুলা ছাড়াও আমরা এমনি বের করতে পারি। সেটা হচ্ছে কি, আমরা জানি সমবাহু ত্রিভুজ, এইটা একটা সুষম সমদ্বিভুজ, প্রত্যেকটা বাহু সমান। তো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি। আর বর্গ সেইটা একটা সুষম বহুভুজ, সুষম, এটাও কিন্তু সুষম, এইটাও সুষম, এটাও সুষম বহুভুজ, এটাও সুষম বহুভুজ, এটা ট্রায়াঙ্গেল, এটা স্কয়ার বলি। এখানে কত ডিগ্রি, 360 ডিগ্রি। এখানে তিনটা বাহুর জন্য 180 ডিগ্রি, আর এখানে চারটা বাহুর জন্য 360 ডিগ্রি হয়ে গেছে, প্রতিটা বাহুর জন্য 180 ডিগ্রি করে বাড়ে। তাহলে পঞ্চভুজের জন্য কি হবে, তাহলে পাঁচটা ভুজের জন্য, এটা হচ্ছে 4 ভুজ, ঠিক আছে, এটা হচ্ছে 4 ভুজ, তাহলে পাঁচটা ভুজের জন্য কি হবে, 180 ডিগ্রি বাড়বে। তো 180 ডিগ্রি বাড়লে কত হবে, সেটা হচ্ছে 540 ডিগ্রি, 540 ডিগ্রি হবে। ঠিক ষড়ভুজের বেলায় 6 ভুজ, এবং সবগুলো হচ্ছে সুষম হতে হবে। তাহলে 6 ভুজের বেলায় আমাদের কাছে কত হবে, 180 ডিগ্রি বাড়লে 720 ডিগ্রি, ঠিক আছে, প্রতিটা বাহু 180 ডিগ্রি করে বাড়ে। 6 ভুজের জায়গায় আমি যদি এখন সপ্তভুজ বলি, সপ্তভুজের জন্য আবার 180 ডিগ্রি বাড়লে তাহলে হবে কত ডিগ্রি, 900 ডিগ্রি, ঠিক আছে। এইভাবে করেও আপনি মনে রাখতে পারেন, ঠিক আছে, যে তাহলে 6 ভুজের জন্য 720 ডিগ্রি, 7 ভুজের জন্য 7 ভুজের জন্য, অর্থাৎ সপ্তভুজ অর্থাৎ হেপ্টাগনের জন্য হবে 900 ডিগ্রি। তাহলে প্রত্যেক কোণে মান কত, এখানে 180 কে 3 দিয়ে ডিভাইড করলে কত আসে, 60 ডিগ্রি।
তাহলে এখানে আমি চাপ দিয়ে ডিভাইড করলে 360 ডিগ্রিকে কত আসে, এখানে হচ্ছে কত 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে চাপ দিয়ে ভাগ করলে 5 দিয়ে ভাগ করতে হবে, এখানে এটাকে 5 দিয়ে ভাগ করতে হবে, এখানে 5 দিয়ে ভাগ করলে চলে আসবে। আর এখানে 720 ডিগ্রিকে 6 দিয়ে ভাগ করলে কত হবে, সেটা হচ্ছে 120 ডিগ্রি, নাকি 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে করেও মনে রাখতে পারি যে সুষম চতুর্ভুজ হলে আমরা 360 কে 4 দিয়ে ডিভাইড করলে পেয়ে যাই, সুষম পঞ্চভুজ হলে 540 ডিগ্রি 5 দিয়ে ডিভাইড করলে মেবি 108 ডিগ্রি হবে। তাহলে 6 ভুজের জন্য 720 ডিগ্রি হবে, সেটা 6 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে। তাছাড়া আমরা একটা ফর্মুলা, দুইটা ফর্মুলা আছে, আমি একটা ফর্মুলাটা বলছি, সেটা হচ্ছে twice n minus 4 divided by n into 90, ঠিক আছে। আমরা এখানে প্রত্যেকটা কোণে একটা সুষম ষড়ভুজের প্রত্যেকটা শীর্ষ কোণে কোণ কত, তাহলে আমি একটা কোণভুজ, এটা ষড়ভুজ 6টা ভুজ, তাহলে আমি যদি এখানে 6 বসাই 4/6 into 90 ডিগ্রি, তাহলে 6 × 12, 12 থেকে 4 চলে গেলে কত হচ্ছে, এখানে হবে 8, আর এখানে থাকবে 6 into 90 ডিগ্রি, তাহলে এখানে আস্তে আস্তে আপনার 8/2 into 30 ডিগ্রি, তাহলে দেখেন 4 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা দিয়েও আপনি যে কোনো সুষম বহুভুজের প্রত্যেকটা কোণের মান আমরা বের করতে পারি। এটা যদি এখন 10 tan সংখ্যক ভুজ হয়, অর্থাৎ সুষম বহুভুজটা যদি tan ভুজের হয়, তাহলে tan বসাবেন, ওকে। তো এইভাবে আমরা, কিন্তু কথা হচ্ছে এটা এখানে প্রয়োজন কেন, কারণ এখানে এই জন্য প্রয়োজন আমাকে এই প্রত্যেকটা কৌণিক বিন্দুতে 120 ডিগ্রি কোণ তৈরি করা। তাহলে প্রত্যেকটা কৌণিক বিন্দুতে কোণ কত, 120 ডিগ্রি, এখানে 120 ডিগ্রি, এখানে 120 ডিগ্রি, এখানে পুরোটা 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইটা পুরোটা যদি 120 ডিগ্রি হয়, সুষম ষড়ভুজে এই কৌণিক বিন্দু থেকে যদি অপর কৌণিক বিন্দুতে একটা লম্ব টানা হয়েছে, অপর কৌণিক বিন্দুতে বরাবর কি রেখা টানা হয়েছে, তাহলে এইটাও হবে 30 ডিগ্রি, এইটাও হবে 30 ডিগ্রি, এইটাও হবে 30, এইটাও হবে 30, কেন, কারণ এগুলো সবগুলো কোণ সমান হবে। তাহলে আমাদের এইখানে যদি 120 ডিগ্রি হয়, তাহলে প্রত্যেকটা কোণের মান কত হবে, 120 ডিগ্রি ডিভাইডেড, এখানে কয়টা কোণ, 1 2 3 4, 4টা কোণ তৈরি করেছে, তাহলে কত হবে 30 ডিগ্রি। তার মানে আমরা বুঝতে পেরেছি যে এইটা হবে 30 ডিগ্রি, দেন এটা হবে 60 ডিগ্রি, দেন এটা হবে 90 ডিগ্রি, আশা করি বুঝছি। দেন তাহলে এর পরটা কত হবে, 120 ডিগ্রি, তাহলে এটা হবে 120 ডিগ্রি, এখান থেকে আমি এখানে দিচ্ছি, সেটা হবে 120 ডিগ্রি। তো এই বিষয়টা বোঝানোর জন্যই এতগুলো আলোচনা হলো আর কি। তো তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 1 into cos 0 ডিগ্রি প্লাস 2 cos, তাহলে 2 বলটা আমাদের সেই রেফারেন্স AB, ঠিক আছে, এর সাথে AB লাইনের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করেছে, AB বলের সাথে অর্থাৎ x রেখার সাথে 30 কোণ তৈরি করেছে, প্লাস তারপর হচ্ছে 3 cos, তাহলে আমরা লিখতে পারি 60 ডিগ্রি, প্লাস 4 cos 90 ডিগ্রি, প্লাস 5 বল 5 নিউটন, এটি 5 মানের বল, 5 cos 120 ডিগ্রি। আশা করি আমরা বুঝতে পেরেছি। লম্বাংশ উপপাদ্য হতে আমরা লব্ধি বল ধরে নিছি, এটা যে কোনো একটা লাইন যে কোনো দিকে হইতে পারে, লব্ধি বলটা ধরে নিছি আমাদের রেফারেন্স AX লাইন, অর্থাৎ AB বা AX লাইনের সাথে থিটা কোণ তৈরি করে, সুতরাং r cos θ = লব্ধির আণবিক অংশ সমান অন্য বলের কি আণবিক অংশের যোগফলের সমান, সেটাই করেছি। এখন এবার আস্তে করে আমরা মানটা বের করে ফেলি। cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তারপরে হচ্ছে 2 cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, ঠিক আছে, প্লাস cos 60 ডিগ্রির মান হচ্ছে যে হাফ, প্লাস 4 cos 90 ডিগ্রির মান 0, প্লাস 5 cos 120 ডিগ্রির মান হবে মাইনাস হাফ। ওকে, সো আমরা এখন ক্যালকুলেশন করি। 1 প্লাস √3 প্লাস 3/2 প্লাস এটাতে 0 হয়ে যাবে, তাহলে প্লাস 1 ইজ মাইনাস 5/2 আসবে।
এখানে যে কাজটা করব আমরা, তাহলে এটা যদি আমরা এলসিএম করি 2 প্লাস 2√3 প্লাস 3 মাইনাস 5, তাহলে 5 কাটা যায়, এখানে থাকবে আমার কাছে √3। তাহলে আর কসের সমান আমরা কি পেলাম? √3 পেলাম। ঠিক আছে, তো একইভাবে আমরা উলম্ব উপাংশ বরাবর বের করে ফেলি। তাহলে উলম্ব উপাংশ আর cos থিটা ইকুয়াল টু আর sin থিটা, আসলে কিন্তু আমরা cos এ ইউজ করি বলেছিলাম, এখানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা। উলম্ব যে কোনো বলের উলম্ব উপাংশ কিন্তু দুইটা, ঠিক আছে, লম্ব উপাংশ কিন্তু দুইটা, একটা হচ্ছে আনুভূমিক বরাবর আর একটা হচ্ছে উলম্ব বরাবর। তো আর sin থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 sin 0 ডিগ্রি প্লাস 2 sin 30 ডিগ্রি। আপনি এখানে cos ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু লেখার সময় যে 90 মাইনাস 10 লিখতে হবে, 90 মাইনাস লিখতে হবে, তাই sin হয়ে গেল। ঠিক আছে, sin 90 ডিগ্রি, 2 sin 30 ডিগ্রি, তারপর হচ্ছে 3 sin 60 ডিগ্রি প্লাস 4 sin 90 ডিগ্রি প্লাস 5 sin 120 ডিগ্রি। ঠিক আছে, সো এখান থেকে আমরা কি লিখবো? sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে এটা 0 হয়ে যাবে, প্লাস 2 sin 30 ডিগ্রির মান হবে হাফ, প্লাস 3 sin 60 ডিগ্রির মান হবে √3/2, প্লাস 4 into 1 প্লাস 5 √3/2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কাছে কি আসে? এখানে 5 প্লাস এখানে 3√3/2 প্লাস 5 √3/2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমার কাছে কি আসবে? আমার কাছে আসবে 2, আর এখানে হবে 10 প্লাস 8√3। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার কাছে আসবে 5 প্লাস 4√3। ঠিক আছে, সো আমরা কি করেছি? আর sin থিটা এবং আর cos থিটা বের করে নিয়েছি। এখান থেকে আমাকে বলগুলির লব্ধির মানটা বের করতে হবে। তো লব্ধির মানটা বের করার জন্য আমরা কি করতে পারি? এখানে এটা বের হয়েছে আর cos থিটার জন্য, আর এটা হয়েছে আর sin থিটা। তো আমি যদি এখন আর sin থিটাকে বর্গ করে এবং আর cos থিটাকে বর্গ করে যদি আমি অ্যাড করে দিই, তাহলে আমি আর মানটা পেয়ে যাই। সো আমরা পেয়েছি যে এখানে আর sin থিটা আর cos থিটা সমান হচ্ছে যে পেয়েছি আমরা √3, এবং আর sin থিটা সমান পেয়েছি আমরা 5 প্লাস 4√3। ঠিক আছে, এখন আমরা এবং এটাকে আমি ইকুয়েশন 1 ধরি, এটাকে আমি ইকুয়েশন 2 ধরি। এখন 2 কে বর্গ করব, তাহলে 2 কে যদি আমি স্কয়ার করি প্লাস 1 কে যদি স্কয়ার করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখেন? আর স্কয়ার ইনটু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এভাবে লিখতে পারি না? দেন এখানে আসে আমার কাছে 5 প্লাস 4√3 স্কয়ার প্লাস √3 স্কয়ার। ঠিক আছে, সো এখানে আমরা পাচ্ছি আর স্কয়ার ইকুয়াল টু এখানে, এবং এটাকে ভেঙে ক্যালকুলেশন করে আমরা বসিয়ে দিবেন। তাহলে 25 প্লাস 40√3 প্লাস 48 তাহলে এখান থেকে আসবে আমার কাছে 76 প্লাস 40√3। তাহলে এখান থেকে আমার আসতেছে যে আর ইকুয়াল টু, আমি যদি এখান থেকে 4 কমন নিয়ে ফেলি, তাহলে রুট, মনে করেন আর ইকুয়াল টু 4 কমন নিলে কত হবে? 19 মাইনাস 10√3। ঠিক আছে, 4 যদি কমন নিই এটা আসবে। তাহলে এখান থেকে আমার কাছে আর এর মানটা দাঁড়াচ্ছে, এখান থেকে আমাকে আর এর মানটা দাঁড়াচ্ছে কত দাঁড়াচ্ছে? 2√19 মাইনাস 10√3। ওকে, সো আমার লব্ধির মান হবে এইটা। এখন আমাকে দিক নির্ণয় করতে বলেছে, তো দিক আর sin থিটাকে cos থিটা দিয়ে ডিভাইড করলে আমরা tan থিটা পেয়ে যাচ্ছি। সো এখন আমরা দিকটা নির্ণয় করে ফেলি, এটা হলো আমার কাছে লব্ধির মান। তাহলে দিকটা নির্ণয় করার জন্য আমরা 2 কে 1 দ্বারা ভাগ করব। 2 কে আমরা কি করতেছি? 1 দ্বারা ভাগ করতেছি। তাহলে r sin থিটা ডিভাইডেড বাই r cos থিটা ইকুয়াল টু 5 প্লাস 4√3 ডিভাইডেড বাই √3। তাহলে এখান থেকে পাবো tan থিটা ইকুয়াল টু,
এখানে আসবে আমার কাছে কত হবে 5 প্লাস 4 রুট 3 ডিভাইডেড বাই রুট 3। এটাকে এভাবে লিখতে পারি। আবার চাইলে আপনি এভাবে লিখতে পারেন থিটা ইকুয়াল টু tan ইনভার্স এখানে রুট 3 কাটা গেলে 4 প্লাস 5 বাই রুট 3। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কাছে आंसर। তাহলে লব্ধির মান এবং দিক আমরা বের করে নিলাম আর কি। তো খুবই সিম্পল। এখানে অনেক সময় ফিগার এটা না দিয়ে ফিগার অন্যরকম পাল্টে দিতে পারে, তো দিলে যাতে করতে পারে, খুবই সিম্পল।